আমন্ত্রণ জানাচ্ছি সমসাময়িক বিষয় নিয়ে আরটিভির আয়োজন এই মুহূর্তে বাংলাদেশ অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি তৌহিদুল হক। দর্শক জানিয়ে রাখি, আজকের অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট IEDR এর সৌজন্যে। আজ আমাদের আলোচনার বিষয় ধর্ষকের মনস্তত্ত্ব ও যুব সমাজের করণীয়। এ বিষয়ে আলোচনার জন্য যুক্ত হয়েছেন IEDR এর নির্বাহী পরিচালক জনাব নোমান আহমদ, আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মির্জা তাসলিমা সুলতানা, আছেন বাংলাদেশ পুলিশের DIG প্রশিক্ষণ শাহ আলম, এবং একই সাথে আমাদের সাথে যুক্ত হবেন গারোনারী ব্যান্ড দল এফ মাই নরের সঙ্গীত শিল্পী ভোকাল পিঙ্কি চিরান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অ্যাক্টিভিস্ট শ্রবণা শফিক দীপ্তি। দর্শক, অনুষ্ঠানে আপনার মতামত জানাতে কিংবা প্রশ্ন করতে ফোন করুন স্ক্রলে দেখানো নম্বরে। অনুষ্ঠানটি একযোগে সম্প্রচার হচ্ছে ফেসবুক এবং ইউটিউবে। যাচ্ছি মূল আলোচনায়। আমি আলোচনাটি IEDR নির্বাহী পরিচালক নোমান আহমদ আপনাকে দিয়ে আলোচনাটি শুরু করতে চাই, এবং আপনার কাছে যে প্রশ্নটি আমি রাখতে চাই সেটি হচ্ছে, একজন মানুষের মনে ধর্ষণ করার মতো যে মনস্তত্ত্ব বা কারণগুলো তৈরি হয় কেন, আপনার বিশ্লেষণ শুনতে চাই নোমান আহমদ। শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আসলে আমরা পত্রপত্রিকায় এবং যে সমস্ত আমাদের কাজের মধ্য দিয়ে যে সমস্ত ঘটনাগুলো আমরা দেখেছি, আমাদের অভিজ্ঞতায় আমরা দেখেছি যে কতগুলা ঘটনা ঘটে যে আমাদের দৃষ্টিভঙ্গির একটা বিষয় থাকে, অর্থাৎ নারীর প্রতি সমাজের এবং ব্যক্তির দৃষ্টিভঙ্গি একটা কারণ, এবং আমাদের আরেকটা বিষয় থাকে সমাজের মানুষের যে মূল্যবোধ দৃষ্টিভঙ্গি তৈরিতে, সেটার একটা ভূমিকা থাকে, এবং সার্বিকভাবে সমাজের একটা দৃষ্টিভঙ্গি থাকে। সবকিছু মিলেই এইগুলা কিন্তু দেখা যায় যে ছোট বয়স থেকেই, শিশুকাল থেকেই যে বেড়ে ওঠে একটা মানুষ, তার মনোজগৎ, তার পারসেপশন, তার পারিপার্শ্বিক থেকে সে শিক্ষা গ্রহণ করে, সে পরিবার থেকে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবং সমাজ। নোমান আহমেদ, আপনি পরিবারের কথা, নোমান আহমেদ নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। পরিবারের কথা আপনি যেমনটি বলছিলেন যে আসলে পরিবারের ভূমিকা, তো আসলে আমাদের দেশে পরিবারগুলোর মধ্যে এমন কি বিষয় অথবা পরিবারগুলো এমন কোন ফ্যাক্টর দ্বারা প্রভাবিত হচ্ছে যে পরিবারগুলো তার সদস্যদের প্রতি, বিশেষ করে তরুণ সদস্যদের প্রতি যথাযথ ভূমিকা পালন করতে পারছে না? আপনার কাছে কি মনে হয় যে এমন কি ফ্যাক্টর দ্বারা আমাদের দেশে পরিবারগুলো প্রভাবিত হচ্ছে? সেই বিষয়টাই আসছি যে আমাদের দেখা যাচ্ছে যে পরিবারের সদস্যরা নারীর প্রতি যে দৃষ্টিভঙ্গি তৈরি করেন, সেখানে দেখা যাচ্ছে যে নারী হচ্ছে ভোগ্যপণ্য, নারী হচ্ছে ক্ষমতাহীন এবং পুরুষ হচ্ছে ক্ষমতাবান, এই ধরনের একটা মানসিকতা। আরেকটা মানসিকতা হচ্ছে যে বিকৃত মানসিকতা, অর্থাৎ এই যে একটা এই যে যৌন একটা বিষয় থাকে, এটা একটা স্বাভাবিক বিষয়। এই স্বাভাবিক বিষয়টাকে স্বাভাবিকভাবে নেওয়াতে, এটা সাধারণভাবে আলোচনা না করাতে এর প্রতি একটা নেতিবাচক ভূমিকা তৈরি হয়, মনোজগতে তৈরি হয়। এবং দেখা যাচ্ছে যে অনেক সময় যে বাবা মায়ের কারণে বা পরিবারের সদস্যদের কারণে ছেলে মেয়েদের প্রতি উদাসীনতা, ছেলে মেয়েদের দায়িত্ববোধ এবং মূল্যবোধ তৈরি না করার কারণে যে সমাজের প্রতি তাদের একটা নেতিবাচক অবস্থা তারা দেখতে পায়, যে এই দর্শন, এই নারীর প্রতি বৈষম্য, নারীর প্রতি দৃষ্টিভঙ্গি, সেইগুলা হচ্ছে ক্ষমতাবানদের কাজ, এবং ক্ষমতা জাহির করার জন্য এবং শুধুমাত্র যৌন তৃপ্তি তৈরি করার জন্য বা যৌন তৃপ্তি পাওয়ার জন্যই এই ধরনের মূল্যবোধ তৈরি হয়। জি, অসংখ্য ধন্যবাদ নোমান আহমদ। আমি ফিরবো নোমান আহমদ, আপনার কাছে আমি ফিরবো পরবর্তী আলোচনা, আপনার কাছে আমি ফিরবো। আমি একটু অধ্যাপক মির্জা তাসলিমা সুলতানা আপনার কাছে আসতে চাই। যেমনটি আমাদের নোমান আহমদ বলছিলেন যে আসলে পারিবারিক শিক্ষা, সামাজিক মূল্যবোধ এবং একই সাথে সম্প্রতি যে ঘটনাগুলো ঘটছে ধর্ষণের, তার প্রেক্ষাপটে কিন্তু আসলে যৌন শিক্ষার বিষয়টি আমাদের টেক্সট বইগুলোতে এই ধরনের কন্টেন্টগুলো সংযোজন করে আলোচনার কিন্তু কথা অনেকেই বলছেন। আপনি কি মনে করেন যে আসলে আমাদের মূল্যবোধ কিংবা যৌন শিক্ষার বিষয়টি আমাদের আমাদের টেক্সট বুকে নেই, কিংবা এটি আসলে যেভাবে আলোচনা হওয়া দরকার
সেইভাবে আলোচনা হচ্ছে না বলে আসলে আমাদের জেন্ডার ভিত্তিক যে সংবেদনশীলতা বা সহনশীলতার জায়গাটি আমাদের সমাজে তৈরি হচ্ছে না বলে ধর্ষণের মতো ঘটনা বেড়ে যাচ্ছে। অধ্যাপক মির্জা তাসলিমা সুলতানা। আমাদের টেক্সট বইয়ে এখন মনে হয় আছে একটু উপরের লেভেলে যৌন শিক্ষা প্রসঙ্গটা আছে, কিন্তু জানা যায় যে যৌন শিক্ষা প্রসঙ্গটাকে আসলে শিক্ষকরা এড়িয়ে যান। তো অনেক জায়গাতে পৃথিবীর অন্যান্য দেশে এটা এমনই বাধ্যতামূলক করা হয় যে এটার জন্য একটা আপনার শিক্ষা মন্ত্রণালয় বা অন্যান্য জায়গায় আলাদা লোকজন থাকে, যে এই সমস্যা কিন্তু পৃথিবীর সর্বত্রই, যে আপনার যৌন শিক্ষার চ্যাপ্টারটাকে এড়িয়ে যাওয়া। তো সেটা তারা তখন এটা অন্য জায়গা থেকে এসে বাধ্যতামূলক ভাবে ক্লাসে এটা মানে এই শিক্ষাটা আয়োজন করে। তো আমাদের দেশে সেটা একদম দশম শ্রেণীতে, কিন্তু আমরা জানি যে বয়ঃসন্ধি আরো অনেক আগে শুরু হয়। আর আসলে নারী বাচ্চাদের আরো খারাপ অভিজ্ঞতা আরো অনেক ছোটবেলা থেকেই হতে পারে, সেজন্য এই যৌন শিক্ষাটা একদম ছোট থেকেই থাকা দরকার। আর যেহেতু যৌনতা প্রসঙ্গে ধারণাটা আসলে মানুষের আসছে খুব অন্য জায়গা থেকে, মানে একটা হচ্ছে সমাজে মনে করা হচ্ছে যে পুরুষের যৌন আগ্রাসী হওয়াটা স্বাভাবিক, আর নারী হচ্ছে যৌনভাবে নিষ্ক্রিয় থাকবে। তো সেটা মানে নারীরও যৌনতা দেওয়া, যৌনতার বিষয়টা, তারও যে ইচ্ছা অনিচ্ছার বিষয়, আরো পারিপার্শ্বিকতার বিষয়, এখানে যে সম্মতির বিষয় আছে, সম্মতিহীন যৌনতার মধ্যে যে কোনো আনন্দ নেই, পুরুষের জন্য নেই, নারীর জন্য নেই, এই শিক্ষাগুলো আসলে আমাদের এখানে বা এই কথাবার্তাগুলোই আমাদের এখানে খুবই কম হয়। তো সেটা একটা বড় কারণ। এবং এটা আসলে দেশে বেশিরভাগ মানুষ তো এখন পর্যন্ত নাগরিকই না দেশের, এবং যারা এই নাগরিক নন, নাগরিক হয়ে ওঠার জন্য যে শিক্ষা ব্যবস্থায় যেই জিনিসগুলো থাকা দরকার বা তার যে অধিকারগুলো থাকা দরকার, সেগুলোও কিন্তু থাকে না। তো আমরা কতটা এই বিষয়ে আমাদের তরুণ সমাজ বা শিক্ষার্থীদেরকে জানাতে পারছি, এটি একটু আলোচনার বিষয়। এবং একই সাথে অধ্যাপক মির্জা তাসলিমা সুলতানা, আরও একটি প্রশ্ন আপনার কাছে, যে আসলে আমাদের এই সময়ের যে আমাদের সংস্কৃতি চর্চা একটি সময় ছিল আমাদের দেশে, যেটি আপনারাই বলে থাকেন আলোচক হিসাবে, বিশ্লেষক হিসাবে, যে আসলে আমাদের এখানে সংস্কৃতি চর্চাগুলো কমে যাচ্ছে, সেটি পরিবারেও কমে যাচ্ছে, সেটি শিক্ষা প্রতিষ্ঠানে কমে যাচ্ছে। আমাদের তরুণরা অতিমাত্রায় প্রযুক্তির যে প্রতি আসক্তি কিংবা নির্ভরশীলতা বাড়ছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? এর সাথে ধর্ষণের কোনো সম্পর্ক বা মনস্তত্ত্ব আপনি খুঁজে পান কিনা? এরকম সরাসরি মানে হয় সংযোগ টানা একটু মুশকিল আমার জন্য। আমি এরকম সংযোগ টানতে চাই না। আমি বরং মনে করি যে যেই দায়িত্ব নিয়ে, ধরেন শুধু সমাজকে দোষ দেওয়া বা পরিবারকে দোষ দিলেই তো হবে না, রাষ্ট্রের একটা বড় ভূমিকা আছে। রাষ্ট্র এত দ্রুত বদলে যাচ্ছে, বা ধরেন প্রযুক্তি আসলে সেটা বদলে যাবে, প্রযুক্তির ব্যবহার কেমন হবে সেই পরিকল্পনা রাষ্ট্রের থাকতে হবে। তো সেগুলোর তো আমাদের ভীষণ অভাব, এবং আমাদের দেশের বেশিরভাগ মানুষ আসলে তাদেরকে তারা কোনো কিছু, যেটা বললাম যে যৌনতার আলোচনাও কিন্তু নানান ভাবে হতে পারে, ধর্মীয় ভাবে হতে পারে, আপনার এই স্পেসটা খুলে দেওয়ার জন্য আপনার মিডিয়া যে ভূমিকা রাখতে পারে, মিডিয়াতে আমরা যেরকম নেতিবাচক ভাবে যৌনতার উপস্থাপনা দেখি, সেটারও একটা ভূমিকা আছে। সেটা কিন্তু বিদেশি মিডিয়ার বললে হবে না, দেশি মিডিয়াতেও আছে। বরং আমরা জানি যে ছোটবেলা থেকে যদি এই প্রসঙ্গটাকে স্বাভাবিক করে ফেলা হয়, এটা যে একটা ধরাছোঁয়ার বাইরের জিনিস, এত আড়ালের জিনিস, এরকম যদি না রাখা হয়, তাহলে মনে হয় এটার প্রতি যে এক ধরনের আপনার নিষিদ্ধ জিনিসের প্রতি যে ধরনের আকর্ষণ থাকে, কিংবা যে ধরনের আপনার যে সমস্ত জায়গা থেকে তারা শেখে, যেগুলো নাকি আসলে সেই জায়গাতে একটা পরিবর্তন আমরা লক্ষ্য করব। খুবই প্রয়োজন। হ্যাঁ, আর সাংস্কৃতিক চর্চা তো বটেই। জি, অসংখ্য ধন্যবাদ মির্জা তাসলিমা সুলতান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি শাহ আলম আপনার কথা শুনবো, তার আগে আমাদের সাথে দুজন আমাদের তরুণ প্রজন্মের শিক্ষার্থী বা ব্যক্তি রয়েছেন। আমি প্রথমে একটু সঙ্গীত শিল্পী পিঙ্কি চিরান আপনার কাছে শুনতে চাই যে এই সময় যে ধর্ষণের ঘটনাগুলো ঘটছে, এর পেছনে কোন বিষয়গুলোকে আপনারা কারণ হিসাবে মনে করেন একজন তরুণ প্রজন্মের ব্যক্তি হিসাবে? আমার কাছে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এরকম যে ধর্ষণের কারণ হচ্ছে আসলে পুরুষের মানে সব পুরুষ তো আর ধর্ষক না, মানে যারা ধর্ষক এটা হচ্ছে বিকৃত মানে মস্তিষ্কের কারণ। তারপর হচ্ছে আরেকটা জিনিস বলতে পারি, এটা হচ্ছে পুরুষতান্ত্রিকতা, মানে পুরুষিয়ালি একটা ক্ষমতার আসলে বহিঃপ্রকাশ, এটাই। জি জি, অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আমি একটু শুনতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং অ্যাক্টিভিস্ট শ্রবণা শফিক দীপ্তি, আপনার কাছেও একই প্রশ্ন। কোন কারণগুলোকে আপনি মনে করেন যে বাংলাদেশে যে কারণগুলো আমাদের দেশে ধর্ষণের ঘটনা ঘটার পেছনে দায়ী? আমার মনে হয় ধর্ষণের যে সংস্কৃতি তৈরি হয়েছে, এবং এটা আসলে আমি মনে করি
বিচারহীনতার সংস্কৃতির সাথে যুক্ত। এবং আহ, তিনি পিঙ্কি যেটা বললেন যে পুরুষতান্ত্রিক সিস্টেম এটার জন্য দায়ী। এবং সব থেকে গুরুত্বপূর্ণ কথা মির্জা ম্যাম, তাসলিমা ম্যাম বলেছেন যে আমাদের আসলে সেক্স এডুকেশন আসলেই দরকার। তো আম, 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 মনস্তাত্ত্বিক পরিবর্তনের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পরিবার এবং আহ, রাষ্ট্র। তো জি রাষ্ট্রেরই আসলে এই দায় নিতে হবে, এটাই জি আমার মনে হয়। জি, ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ পুলিশের ডিআইজি প্রশিক্ষণ শাহ আলম, আপনার কাছে আলোচনাটি আসতে চাই। আমাদের এই দুজন শিক্ষার্থী যেটি বললেন, বিশেষ করে শ্রবণা শফিক দীপ্তি যেমনটি উল্লেখ করলেন যে আসলে ধর্ষণের একটি সংস্কৃতি তৈরি হচ্ছে, সেই সংস্কৃতি রোধ করার ক্ষেত্রে পরিবার, সামাজিক অনুশাসনের ভূমিকার পাশাপাশি তো পুলিশের একটি ভূমিকা রয়েছে। এখন আপনার কাছে যেটা আমি জানতে চাই, পুলিশ কি ঘটনা ঘটার পরেই ভূমিকা পালন করবে, না আগে থেকেও পুলিশের কিছু করণীয় থাকতে পারে সমাজে একটি এই ধরনের মানে জেন্ডার ভিত্তিক সংবেদনশীলতা তৈরিতে পুলিশের যে ভূমিকার জায়গাটি আমরা অন্যান্য দেশগুলোতে দেখি, সেই জায়গার আলোকে যদি বাংলাদেশের পুলিশের ভূমিকার বিষয়টি আপনি আমাদেরকে খুলে বলেন। অবশ্যই পুলিশের একটা ভালো ভূমিকা আছে, এবং বর্তমানে আমি শুরুতে যে কথাটা একটু আমি শেয়ার করতে চাই দর্শকদের সাথে, আপনাদের সবার সাথে। আমরা এখন একটা মিশ্র সংস্কৃতির মধ্য দিয়ে যাচ্ছি। আমাদের বাঙালি সংস্কৃতির মধ্যে পারিবারিক যে মূল্যবোধ, যেটা আমরা সবসময় লালন করে এসেছি, ভালো ছেলে ভালো মেয়ে বলতে, যে আমাদের মধ্যে চিরায়ত যে সংজ্ঞাটা, সেই সংজ্ঞাটা থেকে আমরা একটা নতুন মূল্য, আকাশ সংস্কৃতির প্রভাবে বা সামগ্রিক ইন্টারনেট যুগের হোক, একটা ভিন্ন একটা ভালো আহ ছেলে বা ভালো মেয়ের সংজ্ঞাটা একটু পরিবর্তিত ভাবে আসছে। আমি একটু ভেঙ্গে বলি মিশ্র সংস্কৃতি কেমন। যেমন আপনার একটা পশ্চিমা সংস্কৃতিতে একটা 16 বছরের একটা মেয়ে যদি বন্ধুহীন থাকে, বয়ফ্রেন্ড না থাকে, তার বাবা মা হয়তো অনেকটা তার সাইকোলজিস্টের কাছে নিয়ে যায়, হোয়াট ইজ দ্য প্রবলেম, একটা ছেলে বন্ধু খুঁজে বের করতে পারছে না কেন। আমাদের অবস্থানটা কোথায়? এটাকে এটা কিন্তু স্পষ্ট না আর কি। আমরা এটা বলছি, এটা ভাঙ্গা করার মধ্যে দিয়ে যাচ্ছি যে একটা মানে ছেলে মেয়ে যে একটা তাদের একটা বন্ধুত্ব সুলভ একটা ভাবে মিশে এটা বড় হবে, এটা ছেলেদের কাছেও ব্যাপারটা ঠিক একটা পরিষ্কার না, আর মেয়েদের কাছে, ছেলে মেয়ে কিশোর কিশোরী তাদের কাছে ঠিক স্পষ্ট না। এখানে আমি যে কথাটা একটু বেশি আমার যেটা অবজারভেশন, গণমাধ্যম বিশেষ করে আমাদের যে মিডিয়া আর কি, আই মিন যেটাকে বলে সিনেমা, নাটক, আমি বাংলা সিনেমা বা এইসব সিনেমাগুলোর কথাই বলি, গত প্রায় 25-30 বছর ধরে তাদের যে ভিলেন গুলোকে এত সীমাবদ্ধতার সাথে, এত মানে অতিরঞ্জন করে, এত নোংরা ভাবে তাদেরকে বড় করেছে। একটা একটা নাটক গল্প তৈরি করতে গেলে একটা ভিলেন লাগবে, একটা হিরো লাগবে। তো ভিলেন কে চিনতে পারার জন্য একটা চোখও লাগবে, কিন্তু বুঝতে হবে ভিলেনটা কি। এখানে আমরা দেখি গত 25-30 বছর ধরে আমরা কি দেখে এসেছি, একলা একটা মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, আর ভিলেনরা দলবদ্ধ ভাবে তাকে ধরে নিয়ে যাচ্ছে, বা ধরে নিয়ে সেখানে হিরো এসে তাকে উদ্ধার করছে। এই বিষয়টি শাহ আলম, যে নিশ্চয়ই এটি আপনি জানেন যে একটি চলচ্চিত্র মুক্তি পাওয়ার আগে সেখানে একটি সেন্সর বোর্ড থাকে, তারা সেই চলচ্চিত্রটি কয়েকবার দেখেন, সেখানে প্রয়োজনীয় সংশোধন করে থাকেন। তারপরে যে এই যে ভূমিকাটি, এটি আসলে কেন হচ্ছে, এটিকে আসলে আমরা জেনে শুনে এই ধরনের ব্যাপারগুলো আমি যুবকদের সামনে আমরা তুলে ধরছি কিনা? সেন্সর বোর্ড কি করবে? আপনার সেন্সর বোর্ডের পক্ষে আমি বলতে চাই না, কিন্তু কথাটা আমি যেটা বলতে চাচ্ছি, আপনার সেন্সর বোর্ড যদি এখানে সংশোধন করতে চায়, তাকে পুরো নাটকটা নতুন করে লিখতে হবে, পুরো গল্পটাই নতুন করে লিখতে হবে। আমি যে কথাটা বলতে চাচ্ছি, আমরা 20-25-30 বছর ধরে দেখে আসছি, একলা একটা মেয়ে রাস্তা দিয়ে যাবে, দলবদ্ধ ভাবে ভিলেনরা এসে তাকে ছিনায় নেওয়ার চেষ্টা করবে, আর নায়ক এসে একা পিটিয়ে সবগুলোকে সাইজ করে ফেলবে, হুইচ ইজ ইমপ্র্যাকটিক্যাল এনিওয়ে। কিন্তু এই যে একলা একটা মেয়ে রাস্তা দিয়ে চলতে পারবে না, এটা কিন্তু বাস্তবতা কখনোই ছিল না। আমরা আমাদের কৈশোর বা ইয়াতে, আপনি এই যে চলচ্চিত্রে শাহ আলম, আপনি যে চলচ্চিত্রের নায়কের ভূমিকা বললেন, আমরা তো সমাজ জীবনের এই ধর্ষণের হাত থেকে মেয়েদের মুক্তির জন্য সমাজ জীবন থেকে তো নায়করা উঠে আসতে পারে, সেরকম নায়কদেরকে তো আমরা দেখছি না সমাজ জীবনে।
এটা অবাস্তব না, আপনি আশা করলেই হবে না। আমি তো বললাম আপনাকে, আমি যে কথাটা আপনাকে বলতে চেয়েছি, সবাই দর্শকদের বলতে চেয়েছি, আমি গণমাধ্যমের একটা ভালো ভূমিকা রোল প্লে করতে পারে, যেটা আমি যে কথাটা বলতে চাচ্ছি। এই যে অবাস্তব দৃশ্যগুলো এখন কিন্তু বাস্তবতা হয়ে গিয়েছে। এখন সত্যি সত্যি একটা মেয়ে, আমরা 1999 সনে আমরা কি দেখেছি, ঢাকা ইউনিভার্সিটির মতো একটা বিদ্যাপীঠে একটা একলা মেয়েকে অজস্র লোকে যেভাবে আক্রমণ করেছে প্রকাশ্য ইয়াতে, মানে এটা ঘটনা আমার মনে আছে। জি এই বাস্তবতা কিন্তু একদিনে তৈরি হয়নি, দিনের পর দিন আমাদের মস্তিষ্ককে কিন্তু ওয়াশ করা হয়েছে। এটার পাশাপাশি এখন এই যে 21 শতাব্দীর বাস্তবতা যেটা হয়েছে, কিশোর কিশোরীদের শিক্ষক কারা? আপনি আমার পরিবারের বাবা মার কথা বলা হচ্ছে, বাবা মা কি আসলেই তার শিক্ষক? বা আর স্কুল কলেজের শিক্ষক কি আসলেই তার শিক্ষক? তার শিক্ষক হচ্ছে ফেসবুক, তার শিক্ষক হচ্ছে তার পিয়ার্স, যারা তাদের সাথে তারা সবসময় চলাফেরা করে, তাদের থেকে তাদের মূল্যবোধ। সেখানে সুনির্দিষ্টভাবে যে একটা, আমি যেটা বললাম, আমরা একটা মিশ্র সংস্কৃতি, মিশ্র মূল্যবোধের মধ্যে যে আমাদের মূল্যবোধটা কিন্তু এখন একটা কম্প্যাক্ট একটা ইয়েতে আসেনি। আমি বলছি যে 20 বছর বা 25 বছর আগে আমরা একটা ভালো ছেলে, ভালো মেয়ে বলতাম, যেভাবে সুসংজ্ঞায়িত যেটা ছিল, এখন সেই সংজ্ঞাটা কিভাবে নতুন ভাবে হবে, এই বিষয়টা স্পষ্ট ভাবেই আমাদের কিশোর কিশোরীদের কাছে, ইভেন তাদের বাবা মাদের কাছে একটু স্পষ্ট করতে। এই বিষয়টাতে কিন্তু আমরা সাংস্কৃতিক অঙ্গন বলেন আর ওভারঅল গণমাধ্যম বলেন, আবার ইন্টারনেট মিডিয়া, যে ফেসবুক সহ আদার এখানে যে কন্টেন্ট জি গুলো যারা ছাড়েন, তো জঘন্য রকম কন্টেন্ট যে ছাড়া যায়, মানে প্রতিটা জায়গায় একটা একটা দেখা যাচ্ছে একটা মেয়েকে নিয়ে অভিনয়টা করানো হচ্ছে, উস্কে দেওয়া হচ্ছে। আজকে আমি দুপুরবেলা একটা ফেসবুকের একটা ইয়েতে দেখছিলাম, জি একটা ভিড়ের মধ্যে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, আর মেয়েটার আচরণে একটা ছেলে তাকে কিভাবে এইভাবে করছে যে এটাকে আবার উপস্থাপন, ভিডিও যে করতে ধন্যবাদ লাগে। শাহ আলম, আপনি যথার্থই বলেছেন যে আসলে এইভাবে উপস্থাপনের মধ্যে দিয়ে আসলে আমাদের জেন্ডার ভিত্তিক যে সংবেদনশীলতা, এই জায়গাটি তৈরি হচ্ছে না। আমরা একটি বিরতি নিব, এরপর আমরা আবার আলোচনায় ফিরবো। দর্শক, এই মুহূর্তে বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত। নিয়মিত আয়োজন এই মুহূর্তে বাংলাদেশ অনুষ্ঠানের সঙ্গে আছে আমি তৌহিদুল হক। আজকে আমরা আলোচনা করছি ধর্ষকের মনস্তত্ত্ব, যুব সমাজের করণীয়, এই বিষয় নিয়ে। আজকে এই পর্যায়ে আমরা একটু যুব সমাজের করণীয় এই বিষয়টির উপরে আসলে আমরা আলোচনা জোর দিতে চাই। আমরা তো প্রথম পর্বে কি কারণে সৃষ্টি হচ্ছে সেই বিষয়গুলো আমরা আলোচনা করলাম। আমি আলোচনার শুরুতে আমাদের দুইজন যে তরুণ প্রজন্মের ব্যক্তি এখানে যারা রয়েছেন তাদের কথা একটু শুনতে চাই। শুরুতেই পিঙ্কি চিরান, আপনার কাছে শুনতে চাই যে কিভাবে এই ধর্ষণের সংস্কৃতির কথা আপনারা বললেন, সেই জায়গা থেকে আমাদের তরুণদেরকে বা যাদের মধ্যে এই ধরনের মনস্তত্ত্ব তৈরি হয়েছে তাদেরকে কিভাবে আমরা ফিরে নিয়ে আসতে পারি, আপনার মতামত কি? আমার মতামত হচ্ছে এরকম যে প্রকৃত মানে যৌন শিক্ষা আসলে লাভের দরকার আছে সবারই, মানে যারা আসলে বিকৃত মস্তিষ্কের মানুষ আমরা যাদেরকে মনে করি বা মানে যাদেরকে আমরা দেখছি আসলে মানে ঘটনার প্রেক্ষিতে, তো আমার মনে হয় যে তাদের একটা পারিবারিক শিক্ষা তো অবশ্যই দরকার, রাষ্ট্রের একটা শিক্ষারও দরকার। জি শিক্ষা বলতে তাদের একটা শাস্তির বিধান করা, তারপর হচ্ছে মানে এই ধর্ষণ বিষয়ে তাদের মধ্যে ভয় সৃষ্টি করা, আর হচ্ছে অবশ্যই মূল্যবোধ শিক্ষা। জি, অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে শুনতে চাই শ্রবণা শফিক দীপ্তি, আপনার কাছে আমার যে প্রশ্নটি, যে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হলো নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সালে, আপনি কি মনে করেন যে এই সর্বোচ্চ শাস্তির মধ্যে দিয়ে ধর্ষণ অনেকটা কমবে কিনা, এই ধরনের একটি আলোচনা আছে, আপনার মতামত কি খুব সংক্ষেপে? শ্রবণা শফিক দীপ্তি। আসলে আমি মতামত দিব না, মতামত দেওয়ার মতো না এই বিষয়টা, যেহেতু অনেক সেন্সিটিভ। আমি মনে করি আমার সংশয় আছে, যেহেতু জি আমি আগেও বলেছি যে বিচারহীনতার সংস্কৃতি, বিচার হয় না এই দেশে কোনো অপরাধেরই। তো এরকম সংস্কৃতি থাকলে পুরুষতান্ত্রিক সিস্টেমের মধ্যে এরকম মানে মৃত্যুদণ্ডের মতো শাস্তি দিলে আমার মনে হয়, আমার সংশয় যে ধর্ষণ আরো বাড়বে এবং ধর্ষণের পরে হত্যা আরো বাড়বে, জি এটা আমার সংশয়। জি, অসংখ্য ধন্যবাদ শ্রবণা শফিক দীপ্তি। আমি এই পর্যায়ে আইডির নির্বাহী পরিচালক নোমান আহমেদ, আপনার কাছে আলোচনায় আসতে চাই, আপনার কথা শুনতে চাই। আমাদের দুজন তরুণ প্রজন্মের কথা আমরা শুনলাম, যে তারা বেশ কিছু বিষয় উল্লেখ করেছেন। আপনার বিশ্লেষণ যে আসলে আমরা যুব সমাজকে কিভাবে ধর্ষণের বিরুদ্ধে কাজ করার জন্য অনুপ্রাণিত করতে পারি এবং তাদেরকে সঙ্গে নিয়ে কিভাবে একটি প্রতিরোধ কাঠামো তৈরি করতে পারি, নোমান আহমেদ।
আসলে আমরা যদি দেখি সমাজ পরিবর্তনের ক্ষেত্রে যুব সমাজের সবচেয়ে বেশি ভূমিকা রাখে, জি এটাই স্বাভাবিক। যে আলোচকরাও কিন্তু এই কথাই বলেছেন যে পরিবার শিক্ষা ব্যবস্থায় যদি সঠিক নাগরিক এবং কোনটা ভালো কোনটা খারাপ মূল্যবোধ তৈরিতে যদি ওই শিক্ষা ব্যবস্থা এবং পরিবারের যদি এই ধরনের ভূমিকা থাকে এবং তার ওই সক্ষমতা যদি তৈরি করতে পারি, কারণ এই যে পুলিশের ভাই যেটা বললেন আজকের এই বিশ্বায়নের যুগে, কারণ আমরা মুক্ত বাজার চাচ্ছি, মুক্ত গণমাধ্যম চাচ্ছি, সমস্ত ভালো খারাপ আসবে, তাকে পরিবারের মধ্যে এবং শিক্ষা ব্যবস্থায় এমন ভাবে তৈরি করতে হবে তার ওই সক্ষমতাটা যেন তৈরি হয়, জি কোনটা ভালো কোনটা খারাপ ওই এটি ধরনের যাতে পার্থক্য করার সেই শিক্ষাটি বা সক্ষমতা যাতে তার মধ্যে তৈরি হয়। অসংখ্য ধন্যবাদ নোমান আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেটা হতে হবে নারী পুরুষ সমতা ভিত্তিক। জি সমতা ভিত্তিক, ধন্যবাদ আপনাকে। আলম, আপনার কাছে আসতে চাই আপনার সমাধানের ক্ষেত্রে বা যুব সমাজের করণীয় ক্ষেত্রে আপনার পরামর্শ। শাহ আলম, আমি যেটা মনে করি যে ফেসবুক বা এইসব গণমাধ্যম সংক্ষেপে বলছি, আচরণ এবং কথাবার্তার দায়িত্বশীল হওয়ার এটা শিখতে হবে তাদেরকে, যুব সমাজকে। এবং এখানে তারা জোটবদ্ধ ভাবে কাজ করতে পারে, যে পেয়ার গ্রুপ, যে না তোমার ইভেন একটা ফেক আইডি দিয়েও একটা খারাপ একটা কথা বলা যাবে না, খারাপ আচরণ প্রকাশ করা যাবে না। এরকম একটা দায়িত্বশীল অবস্থান তৈরি করার জন্য তারা যে যুব সমাজ কিশোর কিশোরীরা যে জোটবদ্ধ ভাবে নানান রকম গ্রুপ, ইভেন আমার মনে হয় ল এনফোর্সমেন্ট যারা তাদের পাশে থাকে, কোন রকম ইয়াগুলোকে চিহ্নিত করে, একটু বেশি দুষ্ট যারা তাদেরকে চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি চলতে পারে, এটা একসাথে কাজ করলে আমার ধারণা একটা ভালো পরিবর্তন আসতে পারে। আমি বিশেষ করে যেটাতে জোর দিতে চাই, অবশ্যই এই শিক্ষণের ভারটাকে একটা আনুষ্ঠানিক বা আধা আনুষ্ঠানিক একটা প্রক্রিয়ায় নিতে হবে। শুধু আমরা এই ফেসবুকে কথা বলবো, টেলিভিশনে কথা বলবো, এটা কাজ করবে না। ভালো বাস্তবিকভাবে সেই চর্চার জায়গাটি থাকতে হবে। অসংখ্য ধন্যবাদ। জি বলুন। ধন্যবাদ আপনাকে। আমি এই কথাটি বলতে চেয়েছি একটা পরিকল্পিত একটা ব্যবস্থাপনা থাকতে হবে। আমরা টার্গেট গ্রুপ ঠিক করে এবং তাদেরকে নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীও পাশাপাশি থাকতে পারে। আমি ব্যক্তিগতভাবে মনে করি কেউ যদি এগিয়ে আসে আমরা আমাদের তরফ থেকে। ধন্যবাদ শাহ আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নোমান আহমেদ, আপনি একটি বিষয় যোগ করতে চেয়েছিলেন, বলুন খুব সংক্ষেপে। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আসলে এই নারীকে দুর্বল না, নারীকে মানুষ হিসাবে দেখতে হবে এবং এরকম একটা মানসিকতা পরিবার এবং শিক্ষা ব্যবস্থায় থাকতে হবে যাতে করে সে বুঝতে পারে যে সে একটা মানুষ এবং নাগরিক হিসাবে গড়ে উঠতে পারে, সেই সক্ষমতা নারীর মধ্যে তৈরি করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ অধ্যাপক মির্জা তাসলিমা সুলতানা। আপনার মতামত খুব সংক্ষেপে, আসলে কিভাবে সমাধানের কাজটি করা যেতে পারে, যুব সমাজকে কিভাবে উদ্বুদ্ধ করা যেতে পারে? আমি শুধু একটা কথা দিয়ে একটু বলে নিতে চাই, সেটা হচ্ছে যে আগে ভালো ছিল একটা ধারণা একটু আগে হলো, তো আগে ভালো ছিল এটা আমি দেখতে পাই না যে আগে কখনো ভালো ছিল, বরং আগে মেয়েরা কম বেরোতো, ওই যে ভালো মেয়ে কোট আনকোট এই ধারণাটা আরো বেশি চালু ছিল। এখন ভালো মেয়ের ধারণা ভেঙে যাচ্ছে, মেয়েরা বাইরে আসছে, অনেক কাজে আসছে, সারাক্ষণ আপনারা মেয়েদেরকে বাইরে পাবেন, তাদের সক্রিয়ভাবে পাবেন। আগে মেয়েদেরকে নিষ্ক্রিয়ভাবে আরো বেশি মানে দেখতে পাওয়া যেত আর কি বাস্তবিক অর্থে। তো এখন এই নারী পুরুষের যে একটা ভালো মেয়ে ভালো ছেলের ধারণা যেরকম আছে, বা পুরুষ এরকম হবে, বা ম্যাসকুলিনিটির যে ধারণা আছে, বা নারী এরকম ফেমিনিনিটির যে ধারণা আছে, এই যে কতগুলো স্টেরিওটাইপ ধারণা আছে, সেগুলো আসলে ভেঙে ফেলতে হবে। আপনার শেষ লাইনটা আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, আপনার শেষ লাইনটি, আপনার শেষ লাইন। এইটার জন্য যে ভেঙে ফেলার যে কাজটা আমি যেটা বললাম, স্টেরিওটাইপের ধারণা ভেঙে ফেলার, সেটা যেরকম সক্রিয়ভাবে হচ্ছে, সেটার জন্য অনেক সময় মাঠে ময়দানেও লড়াই সংগ্রামে থাকতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ অধ্যাপক মির্জা তাসলিমা সুলতানা, নোমান আহমেদ, শাহ আলম সহ আমাদের দুজন তরুণ প্রজন্মের প্রতিনিধি পিঙ্কি চিরান এবং শ্রবণা শফিক দীপ্তি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, এই মুহূর্তে বাংলাদেশ আজকের মতো শেষ করছি। অনুষ্ঠানটির প্রতি শুক্র থেকে মঙ্গলবার সন্ধ্যা 7টা 25 সম্প্রচার হয়। দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, RTVর সাথেই থাকুন। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.